কলা মন্দির ড্রামা স্টেজে হয়েছিল দুটো নাটক। একটা হচ্ছে শ্যামলচন্দ্র দাশগুপ্তের সাগর মোহনায় এবং রিহার্সাল। এটা আমার ছবি এবং আমাদের সমস্ত সভ্য এবং শিল্পীগণের সবার ছবি। কানু বন্দ্যোপাধ্যায় এবং রবীন্দ্রনাথের দিন এবং এটা আমার ছবি। এটা কানু বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালীর যে নায়ক ছিলেন কানু বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী খ্যাত সেই কানু বন্দ্যোপাধ্যায়। এবং উনি আমাদের এই সম্মেলনে যে লেকচার দিয়েছিলেন, ওই ক্যাপ্টেন রুলার, এই যে আমরা ফার্স্ট প্রোডাকশন হয়েছিল, ফার্স্ট ডাইরেকশন হয়েছিল, তাতে উনি আমাদের একটা বক্তৃতা দিয়েছিলেন। নমস্কার, আমি মৌসুমী মুখার্জি। আমি এমন একজন গুণী নাট্য এবং চিত্র পরিচালক শ্রীদীপ ঘোষের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য এবং গর্বিত বোধ করছি। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া গত 24শে মার্চ 2019 সকাল 10টায় টেকনিশিয়ান স্টুডিওর সুচিত্রা সেন ফ্লোরে এই চিত্র পরিচালক শ্রীদীপ ঘোষকে গুণীজন সংবর্ধনা দিয়েছিলেন। এমন বহু সংবর্ধনা উনি নানা জায়গা থেকে পেয়েছেন। তার বেশ কিছু ফটোগ্রাফ আপনারা এই পর্বে দেখতে পাবেন। সবচাইতে বড় কথা, নাট্য চিত্র জগতে স্বর্ণযুগের বিখ্যাত সব শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যিনি যুক্ত থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন, আজ তার কাছে জানতে পারবো স্বর্ণযুগের স্বর্ণ ইতিহাস। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়, সে কি ভোলা যায়। আচ্ছা শ্রীদীপদা, শুনেছি আপনি পূর্ব বাংলার লোক। হ্যাঁ, পূর্ব বাংলার ফরিদপুর শহরেই আমার জন্ম। সেখানেই আমার পিতা ছিলেন প্রখ্যাত আইনজীবী স্বর্গীয় প্রফুল্ল কুমার ঘোষ। আপনার অভিনয় শিল্পের উৎস কি ওখান থেকেই? আমার সেই ছোট্টবেলাতেই এই অভিনয় কলা আমাকে দুর্নিবার টানে টানতো। যেখানেই মঞ্চে অভিনয় হতো সেখানেই ছুটে যেতাম এবং ওই কৈশোরেই বহুবার লুকিয়ে সিনেমা হলে ঢুকে পড়তাম। এর জন্য বহুবার বাড়িতে মারও খেয়েছি, তবুও ভুলতে পারিনি এই অভিনয় কলাকে। শুনেছি আপনি প্রচুর নাটকে অভিনয়ও পরিচালনা করেছেন, কিন্তু প্রথম মঞ্চে প্রবেশে উদ্যম অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছিলেন? দেখো, প্রথম নাটক দেখা আমার শাহজাহান। তাতে বিখ্যাত নট মহেন্দ্রগুপ্ত ঔরঙ্গজেবের চরিত্রটা করেছে। তার বাচনভঙ্গি কৌশলতায় আমি প্রচণ্ডভাবে মুগ্ধ হয়েছিলাম। প্রতিটি সংলাপের মিনিংস গভীরতার সঙ্গে অনুভব না করলে এ পরিবেশন হতে পারে না। তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র। আমাদের বাড়ির কাছেই অম্বিকা মেমোরিয়াল হলের সামনের মাঠে আমরা বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিলাম। হঠাৎ ঝড় আসতেই ওই হলেরই বারান্দায় আমরা আশ্রয় নিলাম। ওই হলেরই দেয়ালে হেলান দিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিলাম। জানো তো, ওই গল্পের আড়ালে ওই হলেরই নাটমঞ্চ যেন আমাকে দুর্নিবার টানে টানছি। বলছিল, ওরে, তোর জন্য ফুটবল খেলা নয়, তোর জন্য অপেক্ষা করছে অভিনয় শিল্প। চলে আয়, চলে আয়, চলে আয়। আচ্ছা, তারপর? তখন হঠাৎ আমি বলে উঠলাম, আচ্ছা, আমরা একটা নাটক করতে পারি না? সকলে বলে উঠল,
তো নাটক করে সহজ নাকি? আচ্ছা, কে আমাদের ডাইরেকশন দেবে? আচমকা আমি বলে উঠলাম, আমি ডাইরেকশন দেব। সকলে অবিশ্বাস হতবাক। তারপর তারপর তারপরে গ্রীষ্মের ছুটির দুপুরে বাবার ফাঁকা চেম্বারে শুরু করে দিলাম রিহার্সাল। আমার প্রথম অভিনয় এবং পরিচালনা শচীন সেনগুপ্তর সিংহাসন নাটকটি। ওই হলেরই নাটমঞ্চে পরিবেশিত হলো নাটকটি। উচ্ছ্বসিত প্রশংসাও পেল নাটকটি। বন্ধুরা আবেগে বুকে জড়িয়ে ধরে ধন্য ধন্য করে উঠল। আমার উৎসাহ তো দ্বিগুণ বেড়ে গেল। আমি নিজে অবশ্য একটু অবাকই হয়েছিলাম। কেন? নবীন পরিচালকের প্রথম নাটকে চরিত্র চিত্রায়ন, রূপসজ্জা, আলো, সুর এরকম একাত্তা হলো কি তোর? তখন মনে হলো এ নিশ্চয়ই আমার নাট্যগুরুর আশীর্বাদ। কে ছিলেন আপনার নাট্যগুরু? মূলত আমার নাট্যগুরু ছিলেন ওখানকার ডিআইবি হেড আব্দুল মতিন সাহেব। ওনার নানা চরিত্রের অভিনয়ে পেয়েছি স্পষ্ট উচ্চারণ, অভূতপূর্ব মডুলেশন এবং তার নানা নিত্য নতুন চরিত্র চিত্রায়ন আমাকে প্রচণ্ডভাবে অনুপ্রেরণা জুগিয়েছে, আমাকে গড়ে তুলতে সাহায্য করেছে। তার শিল্পনিষ্ঠা নাটকের প্রতি আমার ভেতরে উন্মাদনা এনে দিয়েছে। কিন্তু সে তো খরচাবহুল, কি করে সেটা সম্ভব হতো? সবাই মিলে কিছু কিছু চাকা তুলতাম। তারপর প্রায় 20 মাইল দূরে আমারই জানা এক গ্রামের জমিদার বাড়ি থেকে সিনারি, রাজকীয় পোশাক সব বিনা পয়সাতেই নিয়ে আসতাম। তারপর আমার মায়ের ট্রাঙ্ক থেকে লুকিয়ে শাড়ি, ধুতি, ব্লাউজ সব নিয়ে শোয়ের পর শোপর। আপনি কৈশোরেই অনেক নাটক মঞ্চস্থ করেছিলেন? সিংহাসন, বংশবাদ, সোনার বাংলা, প্লাবন, আলিবাবা, সিরাজদৌল। ওই সিরাজদৌলায় তিনবার সিরাজের ভূমিকায় অভিনয় করেছিলাম। তাই নাকি? তাহলে সিরাজের 2-4টে ডায়লগ বলুন না। জাফর আলী খাঁ, বলুন জাহাপানা, আপনি তো শুধু আমার সিপাহসালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে না দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে অথবা মোহের বশে আপনি আমার শত্রুপক্ষ ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছেন, এ তো দেশদ্রোহিতা। কি আপনাকে মানায়? মানায় না। কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। তুমি তো সেটাই আশা নাকি আপনার কাছে? রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুল্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যে করেছি হিন্দু মুসলমানের কাছেই করেছি, আবার আঘাত যা পেয়েছি তাও হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। তাই আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার সমূল প্রান্তরে আজ রক্তের আলপনা। যাতেই সৌভাগ্য সূর্য আজ অস্তাচরগামী, শুধু সুপ্ত সন্তান শিওরের রুদ্ধমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে? কে তাকে ভরসা দেবে? কে শোনাবে তাকে জাগরণের অভয় মন্ত্র? ওটো মা ওটো, মোছো তব জল, 7 কোটি হিন্দু মুসলমান জীবন দিয়ে রোধ করবে এই মরণের অভিযান। যাবো না, আমি শপথ করছি, আপনি যা বলবেন আমি তাই শুনবো। কিন্তু সেই শপথ এই জাফর রাখেননি, বরং বেঈমানি করে বাংলার মাটি বাঙালি রক্তে লাল করে দিয়েছিল, আর ওই ইংরেজরা দখল করে দিয়েছিল আমাদের এই সোনার বাংলা। অপূর্ব অপূর্ব। এবং আলিবাবায় আবদারা চরিত্রে 3খানা গান নিজের কণ্ঠে গিয়েছিল। কি করে গিয়েছিল নিজেই জানি। আচ্ছা, কত সাল থেকে কত সাল অবধি ওখানে নাটক করেছিলেন? 1954 সাল থেকে 61 সাল অবধি। তারপর কলকাতায় এসে পাকসাগাসে গভর্নমেন্ট রেজিস্টার্ড রবীন্দ্রভারতী অ্যাফিলিয়েটেড মঞ্চকলি, গৌড়া ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব অ্যান্ড লাইব্রেরি,
এবং প্রচুর রূপ এবং প্রচুর অফিস ক্লাবেও নাটক ডাইরেকশন দিয়েছি, প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছি। সব মিলিয়ে প্রায় 150 মতো নাটকে ডাইরেকশন দিয়েছি। আপনি কি কখনো নাট্য প্রতিযোগিতায় বিচারকের আসনে বসেছিলেন? হ্যাঁ, পার্সাস মাদার পুজো কমিটির সারা বাংলার নাট্য প্রতিযোগিতায় আমি 4 বছর বিচারকের আসনে বসেছিলাম এবং ওরা আমাকে গুরুজন সম্বর্ধনাও দিয়েছে। শুনেছি আপনি প্রফেশনাল থিয়েটারেও জয়েন করেছিলেন। হ্যাঁ, বিশ্বরূপা থিয়েটারে 1968, 69, 70 3 বছর সেখানে অভিনেতা হিসেবে ছিল। সেখানে সঙ্গ পেয়েছি স্বর্ণযুগের দিকপাল সব অভিনেতা অভিনেত্রীদের, যেমন অসিত বরণ, তরুণ কুমার, জওহর গাঙ্গুলি, পাহাড়ি সান্যাল, সত্য বন্দ্যোপাধ্যায়, দিলীপ রায়, অনুপ কুমার, জয়শ্রী সেন, মিতা চ্যাটার্জি এবং সাবিত্রী চ্যাটার্জির মতো দক্ষ শিল্পী। চিত্র পরিচালক মৃণাল সেন আমার অভিনয়ে খুশি হয়ে আমাকে প্রশংসাপত্রও দিয়েছিলেন। আচ্ছা, আপনি নাট্যচর্চা তো বহু বছর করেছেন, কোনো নাটক কি নিজে রচনা করেছেন? হ্যাঁ, তার নাম দিয়েছিলাম আনো নতুন সূর্য। ওই নাটকটি 3টে শো করছিল। তারপর বিখ্যাত সব লেখকদের গল্পের উপর নাট্যরূপ দিয়ে শো করেছি, যেমন ডক্টর নিহারঞ্জন গুপ্তের সটবড়ি, প্রবোধ সান্যালের পুষ্পধনু ও কাঁচ কাটা হিরে, রবি ঠাকুরের ভাইফোঁটা, প্রেমচাঁদের সন্তান, শিবরাম চক্রবর্তীর প্রেমের ফাঁদে এবং ও হেনরির গোল্ডেন টাচ অবলম্বনে মেঘে ঢাকা চাঁদ। বিখ্যাত নাট্যকার মধু সংলাপী বিরাগ ভট্টাচার্য এবং স্টার থিয়েটারের নাট্যকার পরিচালক দেবনারায়ণ গুপ্তর কাছ থেকে আমার নাট্যরূপের উপর প্রশংসাপত্র পেয়েছিলাম এবং এটা আমার জীবনে, নাট্য জীবনে একটা বিরাট প্রাপ্তি। আচ্ছা, কলকাতা দূরদর্শনে কখনো নাটক করেছেন? হ্যাঁ, তবে খুবই না। দূরদর্শনের পরিচালক সুব্রত মুখার্জির পরিচালনায় মদন হাজির ও জোয়ার ভাটায় স্বনামধন্য নট অমর গাঙ্গুলি ও রামাপ্রসাদ বণিকের সঙ্গে অভিনয় করতে পেরে আমি ধন্য হয়েছিলাম। আচ্ছা, বড় পর্দার ছবিতে কি করে আর কোন ছবিতে আপনার প্রথম প্রবেশ? জানো তো, প্রায় 1 বছর ধরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্কার্ট পাই। তখন আমি বিশ্বরূপা থিয়েটারে অভিনয় করতাম। তা হঠাৎ সেখানে শুনলাম বড়দার কাছে, বড়দা অর্থাৎ তরুণ কুমারের কাছে শুনলাম যে শিল্পী সংসদের ছবি শুরু হবে বনপলাশের পদাবলী ছবি, উত্তম কুমারের পরিচালনায়। তারপর বড়দা আমাকে বললেন, তুমি সেরের সঙ্গে দেখা করো। সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে গেলাম অরোরা স্টুডিওতে। চিত্র পরিচালক অরবিন্দ মুখার্জির সঙ্গে দেখা করে বললাম, আমি বনপলাশিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাই। 3 দিন লেগেছিল তাকে কনভিন্স করতে। 3rd ডেতে উনি টেকনিশিয়ানসে নিয়ে গিয়ে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিলে এবং উত্তমদা আমার সঙ্গে দুই-চার কথা বলেই আমাকে বললেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কার্ড আছে? আমি বললাম না, 1 বছর ধরে অ্যাপ্লাই করেছি, আমি পাইনি। তখন সঙ্গে সঙ্গে একজন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টকে ডেকে বললেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাসোসিয়েশনে গিয়ে তুমি বলো দাদা বলেছে 10 মিনিটের মধ্যে শ্রীদীপ ঘোষের কার্ডটা চাই। সত্যি 10 মিনিটের মধ্যে 8-9 মিনিটের ভিতরেই উত্তম কুমারের হাতে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট আমার কার্ডটা দিলে। তারপরে ওরা আমার হাতে দিয়ে উনি বললেন, 21 স্টুডিওতে চলে যাও, চিফ অ্যাসিস্ট্যান্ট নারায়ণদাকে আমি বলে রাখবো, হ্যাঁ তোমাকে সিটটা বুঝিয়ে দেই, ওখানে সিটটা ভালো করে বুঝে নাও। তারপর কাল আমি অ্যাটেন্ড পাবো। সেই শুরু হলো আমার ফিল্মে পথ চলা। সেটা কোন সালে? 1971 সালে। তোর বেটা তো একেবারে ভোর করে দিল রে। তবে চিন্তা করেছি তোর বউ বেটা দুজনই ভালো আছে, বুঝলি? জানতো বউ, আপনার ফিস বাবদ কিছু টাকা জোগাড় করেছি। তুমি
ওটা দিয়ে তোর বউকে দুধ কিনে দিবি। চলো বুড়ি, আমার জিনিসপত্রগুলো পৌঁছে দিও। চলি। স্বয়ং মহানায়ক উত্তম কুমারের সহকারী হিসাবে কাজ করা তো আপনার বিরাট প্রাপ্তি। ডেফিনেটলি ওনার কাছে শিখেছি ছবি তৈরিতে কতটা আন্তরিক হতে হয়। চিত্রনাট্যের সঙ্গে সমস্ত শিল্পী কলাকুশলীদের নিয়ে কি করে এক আত্মা হতে হয়, এ এক বিরাট অভিজ্ঞতা। এবং ওই ছবিতে আরও এক প্রাপ্তি, তারই নির্দেশনায় স্বনামধন্য অলি চ্যাটার্জির সঙ্গে একটি গ্রাম্য চরিত্রে অভিনয়ের সুযোগ। এবং আরও সৌভাগ্য হলো মেমসাহেব ছবিতে উত্তম কুমারের সঙ্গেই সহ সাংবাদিকের চরিত্রে অভিনয়। সত্যি ধন্য আপনি। আচ্ছা বলুন তো, নিজের পরিচালনায় ছবি তৈরির পরিকল্পনা আপনার কিভাবে মাথায় এলো? হ্যাঁ, সেরপর বেশ কয়েকটা ছবিতে অ্যাসিস্ট করবার পর পাওয়ারফুল নাটকটা বিশ্বরূপা থিয়েটারে মঞ্চস্থ করতে গেলাম। সেইখানে গিয়ে হঠাৎ আমার মনে হলো এই গল্পটা আরও ডিটেলে বলবার অবকাশ মঞ্চের বন্ধনে নেই। যদি এটা ছায়াছবিতে বলতে পারি তাহলে আমার পরিকল্পনা সার্থক হবে। তারপরেই পাওয়ারফুলের চিত্রনাট্য লিখতে শুরু করলাম। কিন্তু লিখতে গিয়ে একটা খটকা, পাহাড়ি পটভূমিকার ছবি, অথচ একটা পাহাড়ি বলিষ্ঠ যুবক থাকবে না, তা কি করে? তারপরেই পাহাড়ি নায়িকা রূপার বাচপানের সাথে রঙ্গ চরিত্র নামে একটি চরিত্র সৃষ্টি করলাম। আমি স্ক্রিপ্ট কমপ্লিট করেই বিখ্যাত নাট্যকার সৈজয় নিয়োগীকে শোনালাম। উনি উৎফুল্ল হয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, হ্যাটস অফ, আউট অফ ইমাজিনেশন, থ্যাঙ্কস ফর দিস ফিল্ম স্ক্রিপ্ট। তারপরে এই ঝঙ্গ চরিত্রের জন্য মিথুনকে স্ক্রিপ্ট শোনাতেই ও মুগ্ধ চিত্তে বলে উঠল, তোমার ছবি হিট। সঙ্গে সঙ্গে বম্বেতে প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও দুদিনের ডেট দিয়ে এবং খুব কম পারিশ্রমিকে ও প্রাণ দিয়ে অভিনয় করলেন। ওর কাজের প্রতি নিষ্ঠা দেখে আমি রীতিমতো মুগ্ধ। সঙ্গে ছিলেন স্বর্ণযুগের শিল্পী বিকাশ রায়, কমল মিত্র, তরুণ কুমার, পথের পাঁচালী খ্যাত ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, বঙ্কিম ঘোষ, সেই সঙ্গে সুমিত্রা মুখার্জি, দীপঙ্কর দে, কল্যাণী মণ্ডল এবং বম্বের সুজিত কুমার। ছবিটার রিলিজে কিরকম রেসপন্স পেয়েছিলেন? প্রতিটি শিল্পী কলাকুশলীদের একান্ত নিষ্ঠায় প্রচণ্ডভাবে প্রশংসিত হয়েছিল ছবিটি। কিন্তু একটা কথা না বললেই নয়, আমার বড় ভয় ছিল অনুসন্ধান ছবিটা নিয়ে। ওই হলগুলোতেই অমিতাভ বচ্চনের হিট ছবি অনুসন্ধানের পরেও আমার পরিচালনায় পাহাড়ি খুন 12 সপ্তাহ হাউসফুল ছিল। আরও একটা প্রাপ্তি কি জান? কি? তখনকার বেশ কয়েকজন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর উজ্জ্বলা সিনেমা হলে এসে ছবিটি দেখে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে গিয়েছিলেন। আর স্টুডিও পড়া মুখরিত হয়েছিল ছবিটা নিয়ে। সত্যি ভাবতে পারছি না, আপনার জীবনের প্রথম ছবি এমন আলোড়ন সৃষ্টি করেছিল। তখন বিস্ময়ে বারবার মনে হচ্ছিল এ নিশ্চয়ই মধু সংলাপী নাট্যকার চিত্রনাট্যকার বিধায়ক ভট্টাচার্যের আন্তরিক আশীর্বাদ। যেন আমার প্রচণ্ড ভয় ছিল, যিনি টাকাটা ঢালবেন ছবিতে তার টাকাটা উঠবে তো। তাই আমি ঠিক করেছিলাম যে আমার প্রথম ছবির চিত্রনাট্য লেখাবো খ্যাতনামা নাট্যকার চিত্রনাট্যকার মধু সংলাপী বিধায়ক ভট্টাচার্যকে দিয়ে। কিন্তু ওনার বাড়িতে গিয়ে শুনলাম উনি অসুস্থ। তবু অনেক অনুরোধে একটা সিন লিখেই বললেন, এরপর তুই লেখ। আরে ঘাবড়াচ্ছিস কেন? এ তো অনেক ভালো ভালো গল্পের নাট্যরূপ দিয়েছি, আর চিত্রনাট্য লিখতে পারবি না? আমার বিশ্বাস তুই ঠিক পারি। আমার আশীর্বাদ রইল তোর মাথায়, দেখবি ঠিক সাকসেসফুল। এই আশ্বাস পেয়ে নিজেই চিত্রনাট্য কমপ্লিট করলাম। কিন্তু চিত্রনাট্য লেখার গুরু হিসেবে ওনার নামটাই ছবিতে রেখেছিলাম চিত্রনাট্যকার হিসেবে। কিন্তু আমার একটা
বিরাট আফসোস হয়ে গেছে। আফসোস? কি আফসোস? সেটা হলো সত্যজিৎ রায়ের স্ক্রিপ্ট শোনা বিখ্যাত প্রডিউসার ডিস্ট্রিবিউটার আর.ডি. বানসালকে আমার পাহাড়ি ফুলের স্ক্রিপ্ট শোনাতে উনি মুগ্ধ চিত্তে ছবিটি প্রডিউস করতে চেয়েছিলেন। সব কথা পাকাও হয়ে গেছিল। ঠিক তখনই আমার এক বন্ধুর প্ররোচনায় ভারতলক্ষ্মী পিকচার্সের কর্ণধার জগদীশ চৌগানি ছবিটিতে ফাইন্যান্স করলেন সুবল কুণ্ডুর প্রযোজনায়। সে কথা শুনে বিখ্যাত চিত্র পরিচালক ঝলুদা অর্থাৎ অরবিন্দ মুখার্জি আমাকে খুব বকাবকি করল। কি করলে শ্রীজি, নিজের পায়ে নিজেই কুড়ুল মারলে? অত বড় ব্র্যান্ড নেম আর.ডি. বানসাল ছবিটা করলে পরপর ছবি করতে পারতে, বিশাল পাবলিসিটি পেতে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতো। সেটা হলো না। আমি খুবই শকড। সত্যি শকড হওয়ারই কথা। ওরম একজন অভিজ্ঞ নামী প্রডিউসার আপনার স্ক্রিপ্টটা শুনে মুগ্ধ হলেন, অথচ কাজটা হলো না। খুবই আফসোসের ব্যাপার। যাক, এরপর চিত্রনাট্য লিখলাম প্রাণের ঠাকুর রামকৃষ্ণ, ভাগ্যলিপি, হারংশু, এবং ওই প্রাণের ঠাকুর রামকৃষ্ণ ছবিতে পুরোহিত ক্ষেত্রনাথের ভূমিকায় অভিনয় করেছিলাম সত্য বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, পদ্মা দেবীর সঙ্গে। এবং ওই ছবি চিত্রনাট্যে খুশি হয়ে প্রডিউসার মিস্টার নিরঞ্জন দের আমাকে নিজের হাতে মাল্যদানে সম্বর্ধনা জানিয়েছে। এরপর নিজের পরিচালনার কি ছবি করলেন? হ্যাঁ, এরপর তাপস পাল, নয়না দাস, বিপ্লব চ্যাটার্জি, কালী ব্যানার্জি, মনোজ মিত্র, সুমিত্রা মুখার্জি, সাবিত্রী চ্যাটার্জি অভিনীত হিংসাছু, স্বল্পদৈর্ঘ্যের ছবি। অরুণ ব্যানার্জি, শকুন্তলা বড়ুয়া, শ্রীরেখা মিত্র, আকাশ এবং মাস্টার গিট্টু অর্থাৎ এখনকার সোমকে নিয়ে পাণ্ডব গোয়েল। এরপর এইচের ওয়ার্ল্ডের সিরিয়াল অনামিকা সাহা, সুমিত্রা মুখার্জি, কল্যাণী মণ্ডল, গৌতম দে এবং বোধিসত্ত্ব মজুমদারদের নিয়ে বামা খেপা। তারপর আর বড় পর্দার ছবি করেননি? হ্যাঁ, করেছিলাম। শরৎচন্দ্রের অনুরাধা, শ্রীমতী অনুরাধা নামে নন্দনে রিলিজ হয়েছিল 11 জুলাই 2014-তে। প্রতাপ দত্তের প্রযোজনায় এবং স্বপন গুহের সম্পাদনায়। অভিনয় ছিলেন মনোজ মিত্র, সতীনাথ মুখার্জি, প্রিয়ালি মিত্র, অনির্বাণ গুহ, পুলকিতা ঘোষ এবং রামাপ্রসাদ পরিখ। দেন এরপর আবার টেলিফিল্ম ভূত অদ্ভুত। অভিনয় ছিলেন সব্যসাচী চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, কল্যাণ চ্যাটার্জি, পরম বন্দ্যোপাধ্যায় এবং অনামিকা সাহা। আচ্ছা, ছবি বিশ্বাস, বিকাশ রায়, উৎপল দত্ত এদের সম্বন্ধে কিছু বলুন না। সূর্যতরণ ছবিতে ছবি বিশ্বাস কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের নির্দোষ ঘোষণার পর বলেছিলেন, আমার 12টা বছর ফিকে দিতে পারবে। এই একটা লাইনে তার 12 বছরের দুঃসহ যন্ত্রণা তুলে ধরেছিলেন। যারা দেখেছেন তারা কেউ বলতে পারবেন। আবার কাবলিওয়ালা, জলসাগর এই দুটি ছবিতে তো অসাধারণ তার অভিনয়। কেউ বলতে পারবে? আমি তো কোনোদিন বলতে পারবো না। আর বিকাশ রায়? তিনি তো আরো অসাধারণ। 3টে সাইডই ছিল তার স্ট্রং, যেমন ট্র্যাজেডি, তেমনি কমেডি, তেমনি ভিলেন। 42 ছবিতে অত্যাচারী ইংরেজ সরকারের নিষ্ঠুর পুলিশ চরিত্রটি এমন বাস্তব রূপ দিয়েছিলেন তিনি যে দর্শকরা সিনেমা হলে রাগে উত্তেজনায় সিনেমার পর্দায় জুতো ছুঁড়ে মেরেছি। একজন অভিনেতার কাছে এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? হ্যাঁ, আর একটা কথা, বনপলাশির ছবি থেকেই ওনার সঙ্গে আমার একটা বেশ হৃদ্যতা তৈরি হয়েছে। তখন থেকে ইচ্ছে ছিল ওনাকে নিয়ে ছবি করবার। পাহাড়ি ফুলে সেই সুযোগটা ছোট্ট হলেও এসেছিল। সেটা হচ্ছে একটা ছোট্ট
ট্র্যাজেডি ক্যারেক্টারে উনি দারুণ ক্লাসিক অ্যাক্টিং করছে। আবার মাতলামাতিও কিন্তু মেরুদর্শ ছিলেন, কিন্তু মদ কখনো স্পর্শ করেন। আবার চিত্র পরিচালক হিসেবেও উনি স্বনামধন্য হয়েছিলেন। তার প্রমাণ মরুতি তেমলা এবং আরও বেশ কয়েকটা ছবি। আর উৎপল দত্ত? তিনি নাট্য জগতে যেমন দুর্দান্ত ছিলেন নাট্য পরিচালক এবং অভিনেতা হিসেবে, আবার তেমনি চিত্র জগতেও বাংলা ও হিন্দি দুদিকের ছবিতেই দাপিয়ে বেরিয়েছেন। তার দুটো বিষয়ই বঞ্চ, একটা হচ্ছে আচমকা টিউন চেঞ্জ, দ্বিতীয়টা হচ্ছে বড় বড় চোখের আচমকা চেঞ্জে দুর্দান্ত এক্সপ্রেশন। এই ধরনের অভিনেতা আর হয়নি, আর হবে বলেও মনে হয় না। আর কমেডিতে কে কে বিশিষ্ট অভিনেতা ছিলেন? অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রবি ঘোষ, এরা প্রত্যেকেই আলাদা আলাদা স্টাইলে কমেডি অ্যাক্টিং করে স্বর্ণযুগের ছবিগুলোতে একটা আলাদা মাত্রা এনে দিয়েছিলেন। আমার পারিফুল ছবিতে রবি ঘোষ একটা জায়গায় এমন একটা টুইস্ট অ্যাক্টিং করেছিলেন, যার জন্য বম্বের সুজিত কুমার ছুটে এসে তাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, বম্বে মে ऐसा অ্যাক্টিং কবি নেই দেখা দাদা। তাই এরা প্রত্যেকে এক একটি উজ্জ্বল নক্ষত্র স্বর্ণযুগের ছবিগুলোতে। সুতরাং মহারাজ উত্তম কুমার এদের বিশেষ একটা মর্যাদার চোখে দেখতেন। এই ধরনের অভূতপূর্ব কমেডি অ্যাক্টিং বোধহয় আর আমরা দেখতে পাবো না। এরপর এখন কি ভাবছেন? আরও কি কাজ করবার বাসনা আছে? নিশ্চয়ই আছে, এবং মৃত্যু থাকবে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, ভালো ভালো গল্পের বা একটা স্ক্রিপ্ট রেডি থাকা সত্ত্বেও কাজ করবার সুযোগ পাইনি এবং পাচ্ছি না। তবু ভগবানের কাছে প্রার্থনা জানাই যেন এই শিল্প সৃষ্টির মধ্যেই আমি মৃত্যুবরণ করতে পারি। কবে আছি কবে নেই, এই কটা দিন গে যেতে দাও, শুধু গান প্রাণ ভরে। আচ্ছা, শুনেছি বিখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের সঙ্গে আপনার প্রচণ্ড হৃদ্যতা ছিল। ওনার জীবন সম্বন্ধেও খুব জানতে ইচ্ছে করছে। সত্যি সত্যি গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন বাংলার শ্রেষ্ঠ গীতিকার। সেটাও ছিল স্বর্ণযুগ। সেই যুগে গৌরীদার অনবদ্য সব গানের কথায় সুর করে গেছেন সুরকাররা, মন কেড়ে নেওয়া সুর, যা অবিস্মরণীয় সৃষ্টি, যা শুনলে আজও মন কেড়ে নেয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় যে নগো কিছু নয়, কেন আরো ভালো বেশি যেতে পারি না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। ঠিক বলেছেন, সেই প্রাণ ছুঁয়ে যাওয়া কথা, সুর, গায়কী আজ আর নেই। আচ্ছা, মানুষ হিসেবে কেমন ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার? তিনিও ছিলেন ব্যতিক্রমী মানুষ। সহশিল্পী এবং কলাকুশলীদের এক্সপ্রেশন দেখেই উনি তাদের দুঃখ কষ্ট দূর করতেন, কখনো টাকা দিয়ে, কখনো অন্যভাবে, কিন্তু কাউকে জানতে দিতেন না। এবং দুস্থ শিল্পীদের অর্থকষ্ট দূর করতে উনি শিল্পী সংঘদের পক্ষ থেকে বিনা পারিশ্রমিকে নায়ক এবং পরিচালক হিসেবে বনপলাশির পদাবলী ছবিটি তৈরি করেছিলেন, যা থেকে দুস্থ শিল্পীরা অর্থ সাহায্য পেয়েছেন, যা আজকের দিনে কোটি কোটি টাকা থাকতেও এই চিত্রজগতে আর কেউ ভাবেন। এটা কি বিস্ময় নয়? ডেফিনেটলি বিস্ময়। আচ্ছা, এত বছর পরেও
উত্তম কুমারের এত জনপ্রিয়তার কারণটা কি? কারণ একটা ছবি হিট করলেই তিনি কখনো প্রশংসামুখর হতেন না। কারণ আলাদা গল্পগুলো যেমন আলাদা, চরিত্রগুলোও তো আলাদা। তাই তিনি প্রত্যেকটা চরিত্র নিয়ে শিশুর মতো অধ্যাবসা করতেন। কারণ নিশিপদ্মর অনঙ্গ দত্ত ইজ নট শ্রী ছবির মহেন্দ্রকর। সত্যি কি দারুণ চিন্তা ভাবনা ছিল ওনার। দেখো, লাল পাথর ছবিতে উত্তম কুমার পর্যটকদের বলেছিলেন, তোমরা ফতেপুর শক্তি দেখতে এসেছো, দেখেছো কি লাল পাথর। এই কথা জীবন যন্ত্রণার যে ভাইব্রেশন মডুলেশনে দিয়েছিলেন, যে এক্সপ্রেশন দিয়েছিলেন, তা অতুলনীয়, অসাধারণ। কেউ কি ভুলতে পেরেছেন? আমি তো আজও পাইনি। আবার দেখুন, গোলকরাসের পদাবলী ছবিতে উদাসীতে ভুল করে যখন তার পানের পদ্মকে খুন করলেন, তখন ছুটে গিয়ে তার মুখটা তুলে ধরে বললেন, পদ্ম, তোকে মারতে আসি নাই রে পদ্ম, তোকে মারতে আসি নাই। এ কথা যে এক্সপ্রেশনে তিনি বলেছেন, হলের দর্শকদের খাইয়ে দিয়েছে, কেউ চোখে জল রাখতে পারে। আবার দেখুন এখানে পিঞ্জর ছবিতে, এখানে পিঞ্জর ছবি লাস্ট সিনে তার সাইলেন্ট ম্যাড এক্সপ্রেশন কি অসাধারণ। আজও কেউ ভুলতে পেরেছেন? কেউ ভুলতে পারবেন না। উহ, ভাবা যায় না। আর তার টার্নিং লুক এবং ভুবন বানানো হাসি কি অসাধারণ বলুন, কি অতুলনীয় বলুন তো। ও হ্যাঁ, একটা দিন কি হয়েছিল জানো? শ্যামল মিত্রের যে গান দেখুক পাড়া পড়শিতে মাছ গেঁথেছি বড়শিতে, এই গানটি ভদ্রেশ্বরের একটা ছোট্ট নদীতে শুটিং হচ্ছে। হঠাৎ চিৎকার। কিসের চিৎকার? না, ওই নদীর উপরে একটা ব্রিজ, সেই ব্রিজের উপরে দুটো লরি এসে উপস্থিত। তিনটে লরি, হ্যাঁ তিনটে তো হবে, লরি এসে উপস্থিত। হাজার হাজার লোকের চিৎকার, গুরু গুরু একবার দেখা দাও, একবার দেখা দাও। তাদের ওই চিৎকারে গানের সাউন্ড বন্ধ করে শুটিং, গানের সাউন্ড বন্ধ হয়ে গেল, শুটিংও বন্ধ হয়ে গেল। তখন তিনি শুটে এসে হাত জোর করে বললেন সবাইকে, আপনারা, এই তো আমি এসে গেছি, দেখুন আমাকে, এবার আপনারা একটু চুপ করুন, আমাকে শুটিংটা শান্তিতে করতে দিন। ঠিক আছে গুরু, ঠিক আছে গুরু। তারপরে শুটিংটা নিশ্চিন্তে হতে পারে। আর একটা দিন কি হয়েছিল জানেন? ভদ্রেশ্বর জুট মিলে এই যাত্রার স্বপন কুমারের একটা সিন ছিল, সেইটা শুটিং করতে গিয়ে জুট মিলটা, ভদ্রেশ্বর জুট মিলটা বিশাল, মানে বেশ অনেকটা জায়গা নিয়ে, চারটে বড় বড় গেট, মানে লরি ঢোকার গেট ভেঙে হাজার হাজার ফ্যানেরা ঢুকে গেল। গুরু গুরু একবার দেখা দাও, একবার দেখা দাও। তখন ওই জুট মিলের ম্যানেজার ছুটে এসে আমাদের অনুরোধ করলেন, শুটিং বন্ধ করুন, আপনারা পালান, একটা গোপন গেট আছে, চলুন, আপনারা কিন্তু চলে যান, নাহলে আমাদের ফ্যাক্টরি ভাঙচুর হয়ে যাবে। আমরা সেই গোপন গেট দিয়ে পাড়াতে বাধ্য হয়েছিলাম। তাহলে বোঝো কি দুর্দর্শ ক্রেজ ছিল না? সত্যি শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, শুনেছি মহানায়ক উত্তম কুমারেরও বাংলা চিত্রজগতে প্রচুর অবদান ছিল। তাছাড়া তিনি শুধু মহান অভিনেতাই ছিলেন না, মহান মানুষও ছিলেন। তাই প্রতিটি শিল্পী, কলাকুশলী, প্রতিটি জনসাধারণের কাছে এত স্নেহ, এত ভালোবাসা, এত আশীর্বাদ পেয়েছেন যা দুর্লভ। তাই তিনি আজও উজ্জ্বল নক্ষত্র হয়ে
সবার উপরের আসনে বিরাজমান। সত্যি আপনার সঙ্গে যুক্ত সেই স্বর্ণযুগের নাট্য ও চিত্রজগতের অন্তরাল কথাগুলো জানতে পেরে আজ আমি ধন্য। আমিও ধন্য আমার মনের চাপা কথাগুলো প্রকাশ করতে পেরে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ প্রার্থী শ্রীদীপ ঘোষ। নমস্কার। প্রফেসর বঙ্কু বলছেন, দাদা কি করে বাঁচবো এই প্রলোভনের পরিস্থিতিতে? প্রফেসর শঙ্কু বলছেন, ওরে তোর সত্য আছে রে, সেটাই তো অনেক, একদম ভেঙে পড়বি না। যখনই ভেঙে পড়বি, যখনই মন খারাপ হবে, তখনই চিৎকার করে বলবি, আমি বিদ্রোহী রণক্লান্ত, সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।